শুভ সন্ধ্যা বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেল প্রচেষ্টায় রেপায় আরও একবার স্বাগত। অনেক দিন পর আপনাদের জন্য আবার একটি নতুন গল্প নিয়ে এসে হাজির হয়েছি। আজ সম্পূর্ণ ভিন্ন স্বাদের হালকা মেজাজে চনমনে একটি গল্প নিয়ে এসেছি আপনাদের জন্য। তাহলে আসুন শুরু করি আমার আজকের নিবেদন সুচিত্রা ভট্টাচার্যের লেখা মেঘ পাহাড়। সবে আজ সকালে দিল্লি থেকে চণ্ডীগড় এসেছি আমরা। দিল্লি আগ্রা ঘোরা শেষ। ইচ্ছে ছিল চণ্ডীগড়ে আর একটা দিন জিরিয়ে নিয়ে রওনা দেব পাহাড়ের পথে, কুলু, মানালি, রোটাং। ফেরার পথে সিমলা হয়ে ব্যাক টু প্যাভিলিয়ন, কলকাতা। তা মানুষ ভাবে এক আর হয় আরেক। চাইলেই কি আর ছকে বেঁধে রাখা যায় সব কিছু? আচমকাই সব কেমন এলোমেলো হয়ে গেল। রাতে চাইনিজ খাবে বলে বিকেল থেকেই বায়না ধরেছিল রিয়া। শুভেন্দুরও ছেলে মানুষই কম নেই, সেও নেচে উঠল মেয়ের সঙ্গে। সেজে গোজে 7:30 নাগাদ হোটেল থেকে বেরিয়ে পড়লাম আমরা। চণ্ডীগড়ের মতো বড় শহরে চীনা রেস্তোরাঁ খুঁজে বার করা এমন কিছু দুরূহ কাজ নয়। অটোওয়ালাকে বলা মাত্র সে আমাদের পৌঁছে দিল সেক্টর 17-এ। বড় রাস্তার ওপরেই প্রকাণ্ড রেস্তোরাঁ, বাইরের আলো ঝলমল সাইনবোর্ড, কাউলুন। মোটা কাচের দরজা ঠেলতেই ঝাপটে এসেছে হিমেল বাতাস, অচেনা আশঙ্কার মতো। অন্দরে পা রেখে আমাদের চক্ষু স্থির। ওরে বাবা, কি এলাহি ব্যাপার! ফিসফিস করে বলেই ফেললাম, এই যে দেখছি রীতিমতো বড়লোকির জায়গা। শুভেন্দুও চমকিত হয়েছে যথেষ্ট। পকেটে রেস্তো থাকলেও এই ধরনের বিলাসবহুল ব্যবস্থায় শুভেন্দু সেরকম অভ্যস্ত নয়। হাজার হোক যাতে তো মাস্টার, তবে মাস্টার বলেই বুঝি অস্বস্তির ভাবটা গোপন রাখতে পারে বেশ। গলা নামিয়ে বলল, কি আর করা যাবে, চণ্ডীগড় তো এরকমই। দেখছো না, এই শহরে কেউ খুচরো পয়সা ফেরত দেয় না। এখানে খেতে হবে না, চলো বেরিয়ে পড়ি। খেপেছ? ঢুকেই যখন পড়েছি তখন আর নড়ছি না। একটা দিন নয়, কটা পয়সা উড়লই। কথার ফাঁকে রেস্তোরাঁর স্টুয়ার্ড সামনে হাজির। মঙ্গোলিয়ান ছাঁচের মুখ, স্যুট বুট টাইয়ে টিপটপ। বয়স আন্দাজ করা কঠিন, 25 হতে পারে, 45 হওয়াও বিচিত্র নয়। লম্বা একখানা বাও করল স্টুয়ার্ডটি। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং ম্যাডাম। ওয়েলকাম টু কাউলুন। গুড ইভিনিং। রিজার্ভড এনি টেবল স্যার? নো। শুভেন্দু কায়দা করে কাঁধ ঝাঁকালো। Actually, just now we have decided to have our dinner. No problem, sir. Come this side, please. জায়গা মিলল রেস্তোরাঁর একেবারে শেষ প্রান্তে, ডান দিকের একটা টেবিলে। ছোট্ট টেবিল 4 জনের। আমরা মা মেয়ে বসেছি পাশাপাশি, শুভেন্দু মুখোমুখি। ইয়া গোবদা গোবদা দুখানা বোর্ড বাঁধানো মেনু কার্ড দিয়ে গেছে স্টুয়ার্ড। 3 জনেই দেখছি মন দিয়ে। মেনু কার্ডে চোখ বোলাতে বোলাতে শুভেন্দু জিজ্ঞাসা করল, কিরে, কি খাবি? মহার্ঘ হোটেলে ঢুকে রিয়া বেশ খুশি খুশি, ঝকঝক করছে চোখ। তবে এবছর মাধ্যমিক পাশ করে তার মধ্যে একটা বড় বড় ভাব এসে গেছে। সহজে মুখে কোনো অভিব্যক্তি ফুটতে দেয় না। মেয়ে বোঝে না, এও এক ধরনের ছেলে মানুষই। আহার নিয়ে আলাপচারিতা শুরু হয়ে গেছে বাপ মেয়ের। কৃত্রিম গাম্ভীর্য বজায় রেখে রিয়া ঠোঁট টিপে বলল, স্টার্টার নিয়ে একটা। কি নিবি? ক্র্যাকারিং স্পিনাচ? পালং শাক ভাজা খাবি চীনা হোটেলে বসে? দেখো না খেয়ে, দারুণ টেস্ট। সঙ্গে হাফ প্লেট থাই স্যুপও বলে দিই, 3 জনে ভাগ করে নেব। আর মেন কোর্স? আগে এই অর্ডারটা তো দেওয়া হোক, তারপর।
কি মা, ঠিক আছে তো? এতে আর আমার বলার কি আছে? চাইনিজ খাবার সবই আমার চলে। অল্প তেল অল্প মশলা, খেতেও ভালো, হজমেরও কোনো সমস্যা নেই। আলতো করে ঘাড় নাড়লাম। চোস্ত স্টুয়ার্টকে ডেকে চোস্ত ইংরেজিতে অর্ডার দিয়ে দিল মেয়ে। দারুণ স্মার্ট হয়েছে কিন্তু, দেখতে বেশ লাগে। রিয়ার বয়সে কি কেবলুসটাই না ছিলাম আমি। এমন কেতাদুরস্ত রেস্তোরাঁয় বসে এমন সপ্রতিভ ভঙ্গিতে খাবার অর্ডার দিচ্ছি, উফু, ভাবতেই পারতাম না। চীনা খাবার মানে অন্তহীন প্রতীক্ষা। বসে আছি তো বসেই আছি, এলোমেলো চোখ ঘুরছে চারিদিকে। না, জায়গাটার বাহার আছে। কাঠের প্যানেলিংয়ে কি চমৎকার কারুকাজ! কাজ বসানো সিলিংয়ে আঁকা রয়েছে ছোট ছোট মোটিভ, দেওয়ালে সুন্দর সুন্দর পেন্টিং। দেখে মনে হচ্ছে পেন্টিংগুলো অরিজিনাল। নাও হতে পারে অবশ্য, হয়তো প্রিন্ট, হয়তো কপি। আসল নকল তো বোঝা ভার। বিশাল কক্ষটায় বেশ কয়েকটা কাঠের থাম, বরফি বরফি কাঁচ বসানো। আলো পিছলচ্ছে কাচে। স্তিমিত আলোয় কনকনে শীতলতায় দিব্যি তৈরি হয়েছে একটা ঘোর লাগা পরিবেশ। হঠাৎই দৃষ্টি থমকেছে আমার। ও কে বসে আছে দূরের ওই টেবিলটায়? ঠিক দেখছি তো? হ্যাঁ, সেই তো। অবিকল সেই চেহারা, লম্বা, বলিষ্ঠ, নির্মেদ। সেই ঝকঝকে উজ্জ্বল মুখ, সেই প্রশস্ত কপাল, ইস্পাতের তলোয়ারের মতো ধারালো নাক, সাগর গহন চোখ। মাথার চুলগুলো পর্যন্ত একইভাবে আঁচড়ানো, সামনেটা অল্প ফাঁপানো, ব্যাক ব্রাশ। এত মিল কি করে সম্ভব? সময় কি থেমে গেছে আচমকা? হুম, তাও নয়। টাইম মেশিনে চড়ে সময়ের উল্টো দিকে ছুটছি বুঝি আমি। নইলে এই স্বপ্ন স্বপ্ন আলোয় কোন মায়া বলে এখানে উপস্থিত হলো আকাশ, এই রেস্তোরাঁয়? আকাশ চেয়ারে হেলান দিয়ে বসে, পুরনো চেনা ভঙ্গি, কত যুগ আগের সেই দুরন্ত তরুণ। মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে এলো, অ্যাবসার্ড, হতেই পারে না। শুভেন্দু এক মনে মেনু কার্ড গিলে চলেছে। এখনো এখনো যেন ক্লাসের লেকচার ঝালিয়ে নিচ্ছে। বোধহয় স্পষ্ট শুনতে পায়নি কথাটা। মুখ তুলে বলল, কিছু বলছো? রিয়ার অবশ্য কানে গেছে। জিজ্ঞেস করলো, কি অ্যাবসার্ড মা? উত্তেজনা চাপতে পারলাম না। নিচু গলায় বললাম, দেখ দেখ ওদিকে তাকা। রিয়া থতমত। কি দেখবো? ওই যে ওদিকটায়, বাঁ পাশে থার্ড টেবিলের ছেলেটা। ঘাড় ঘুরিয়ে ঝলক দেখল রিয়া। পলকে ফিরিয়ে নিয়েছে মুখ। দেখলাম তো, ছেলেটাকে আমি চিনি। ওই ছেলেটাকে? তুমি? হ্যাঁ রে, আমার ভীষণ চেনা। মা প্লিজ, ওভাবে হাঁ করে তাকিয়ে থেকো না। ছেলেটা কি ভাববে? শুভেন্দু এখনো কিছু বোঝেনি, চোখ পিটপিট করছে। কি ব্যাপার, কাকে দেখা দেখি হচ্ছে? চোখের ইশারায় ফের বললাম, ওই ছেলেটাকে। কোথায়? ওই তো। শুভেন্দু নিরীক্ষণ করছে এবার। বলল, বাহ, ছোকরার ফিজিকটা দারুণ তো। সঙ্গে সঙ্গে রিয়ার গলায় কিশোরীর অস্বস্তির চাপা ধমক। আহ, কি করছো কি তোমরা? বলছি যে ওভাবে দেখো না। বলে নিজেও টুক করে আর একবার দেখে নিল 3 সদস্যের পরিবারটিকে। ফিসফিস করছে, ছেলেটার মা কিন্তু তোমাদের লক্ষ্য করছে। ছেলেটির পাশে সালোয়ার কামিজ পরা মহিলা আমারই সমবয়সী, 40-এর 1-8 বছর ওপাশে কি এপাশে। ভারী গোলগাল ফিগার। হালকা নীল আলোতেও পরিষ্কার বোঝা যায় প্রচুর প্রসাধন করেছে মহিলা। পাকা ডালিমের মতো টসটস করছে গাল দুটো। ফোলা ফোলা ঠোঁটে গাঢ় ওষ্ঠ রঞ্জনী। মোটা করে কাজল টেনেছে চোখে, চুল টেনে চুড়ো করে বাঁধা। তবে ওই মুখের সঙ্গে ছেলেটার মুখের একটু মিল নেই। মহিলা যদি মা হয়, তাহলে এদিকে পিঠ করে বসা প্রকাণ্ড চেহারা ছেলেটা কি বাবা? পরনে পাঠান পাঞ্জাবি, মাথার পেছনে ছোট্ট মোটে টাক। বাপরে, কি মোটা কি মোটা, যেন এক ফালি হিমালয়। পাহাড় একটু নড়াচড়া করলেই হারিয়ে যাচ্ছে ছেলেটা, টুকি দিয়ে লুকিয়ে পড়ার মতো।
তখনই চড়াং করে মস্তিষ্কে কারেন্ট। পাহাড়টাই আকাশ নয় তো? হতেও তো পারে। মাঝে তো কম বছর যায়নি। সময় তো অনেক কিছুই বদলে দেয়, শরীর মন, জীবনের অভিমুখ দিয়েছেও তো। আমিও কি কম বদলেছি? অষ্টাদশী রোহিণীর কতটুকু আর অবশিষ্ট আছে এই 42 ছুঁই ছুঁই রোহিণীতে? দীর্ঘ সময় বেয়ে রূপ থেকে রূপান্তরে যেতে যেতে রোহিণী মিত্র কবেই পুরনো পরিচয় মুছে ফেলে এখন মিসেস বাসু, শুভেন্দু বসুর স্ত্রী। একসময় সদ্য যুবতী রোহিণীকে কি আমি এখন চিনতে পারবো? কিন্তু আকাশ এখানে আসবে কোত্থেকে? সে কি চণ্ডীগড়েই থাকে নাকি বেড়াতে এসেছে আমাদেরই মতো? তীব্র থেকে তীব্রতর হচ্ছে কৌতূহল। অতীতকেও মিলিয়ে নেয়ার, অতীতের সঙ্গে মিল খোঁজার। থাকতে না পেরেই বললাম, দাঁড়াও, সামনে গিয়ে একবার ভালো করে দেখে আসি। শুনেই রিয়া চোখ পাকাচ্ছে। খবরদার মা, একদম নয়। কেন, গেলে কি হয়? না, মোটেই যাবে না। বয়স বাড়ছে না কমছে? বাবা, মেয়ে সম্মানের কি বহর! খুবই বিরক্ত হয়েছে মেয়ে, বিব্রত। রিয়ার বয়সী হলে আমিও হয়তো হতাম। ওই বয়সের ধর্মই তো এই, যত বিরাজ, যত সংকোচ, যত পর্দা টানা। পালং ভাজা এসে গেল টেবিলে, ধোঁয়া ওঠা থাই স্যুপও। খাবার ভাগ করতে করতে আবার একবার তাকালাম আর চোখে। দণ্ডায়মান ওয়েটারের আড়ালে ওই মুহূর্তে ঢাকা পড়ে গেছে যুবক। আছে তো এখনো, নাকি উঠে গেল? শুভেন্দু দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচমুচে পালং ভাজায় চিবোচ্ছে। মেয়েকে জিজ্ঞেস করলো, কি রে, মেন কোর্স ডিসাইড করলি? রিয়া মেনু কার্ড খুলল ফের। মা তো চাউমিন ভালোবাসে, মার জন্য একটা নুডলসের প্লেট নিয়ে নি, আর একটা সি ফুড ফ্রাইড রাইস। হ্যাঁ হ্যাঁ, 2 প্লেট এই 3 জনের জন্য এনাফ। সাইড ডিশ কি বলবো? তুই বল। প্রন নিই 1 প্লেট। কি মা, কি নেব প্রনের? নে যা হোক কিছু, তুই তো পছন্দ করবি, আমি তো। সহসা বাকরুদ্ধ হয়েছে আমার। শিরদাঁড়া টান টান পাহাড় উঠে দাঁড়িয়েছে, ঘুরল। এদিকেই আসছে, টয়লেটে যাবে বোধ হয়। মুখটা সামনাসামনি হতে আমি নিথর। আকাশ! হ্যাঁ আকাশই, আকাশ কাপুর। ওই বিপুল দেহ, মেদ ভরা গাল, গলা, চিবুক সবকিছুকে চাপিয়েও ও মুখ পলকে চিনে ফেলা যায়, এত বছর পরেও। আমাকে চিনতে আকাশের অবশ্য সময় লাগলো না একটু। চোখাচোখি হওয়া মাত্র ফেটে পড়েছে বিস্ময়ে। রোহিণী, তুম ইহা! রেস্তোরাঁর চাপা গুঞ্জন বুঝি স্তব্ধ হয়ে গেল বাজখাই গলায়। আশপাশের লোক ঘুরে দেখছে দৈত্যের মতো মানুষটাকে। আকাশের এতটুকু ভ্রুক্ষেপ নেই। আবার গুম গুম করে উঠল ভরাট স্বর, প্রতিধ্বনির মতো। আরে রোহিণী, তুম এখানে কি করে? রোহিণী রোহিণী রোহিণী। এই, রোহিণী নয়, চলো রোহিণী। নাই, রহিণী। তা হচ্ছে না, আবার বলো। আমার রহিণীই ঠিক আছে। তুমি রোহিণী মানে জানো? হোগা কুছ, উসমে মেরা ক্যা মতলব? রোহিণী একটা নক্ষত্রের নাম, স্টার। বুঝেছ বুদ্ধুরাম? বাহ, আকাশের সঙ্গে তবে তো তোমার গেহরা সম্বন্ধ। আগে হ্যাঁ স্যার, রোহিণী থাকে আকাশের বুকে। থাকবে তো জিন্দেগি ভর। সূর্য উঠলেই আমি মিলিয়ে যাব। কভি নেই, ऐसा কভি হবেই না। মস্তিষ্কে আছাড় খাচ্ছে স্মৃতি। কেমন যেন বোকা হয়ে গেছি, চেষ্টা করেও হাসি ফোটাতে পারছি না ঠোঁটে। আকাশ ধূপ দাপিয়ে টেবিলের সামনে। কি ম্যাডাম, মনে হচ্ছে যেন চিনতে পারছো না? দ্রুত সম্বিতে ফিরলাম। ছি ছি, কি না কি ভাবছে শুভেন্দু আর রিয়া। এই বয়সে বেশি আবেগতাড়িত হয়ে যাওয়া কি মানায়? জোর করে চোয়াল ফাঁক করেছি। কি করে চিনবো, যা একখানা হিমালয় মার্কা চেহারা বানিয়েছ? তোমার ছেলেকে না দেখলে তো জীবনেও চিনতে পারতাম না। তুমি ভি বহুত চেঞ্জড হয়ে গেছো, গালওয়াল ফুলে গেছে, থোড়ি মোটি ভি হয়েছ।
সভ্যতা ভব্যতার নিয়ম ভেঙে হা হা হেসে উঠল আকাশ। যেন এটা একটা মানুষ ভর্তি রেস্তোরাঁ নয়, যেন একটা খোলা প্রান্তর, যেন আশপাশে জনপ্রাণীটি নেই। হাসতে হাসতেই আকাশ দেখে নিচ্ছে শুভেন্দু আর রিয়াকে। শুভেন্দুকে বলল, জোর ঘাবড়ে গেছেন তো? আমি আকাশ, আকাশ কাপুর। ওয়ান্স আই ওয়াজ ইন ক্যালকাটা। কলেজে পড়ার সময় রোহিণী আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, আই মিন গার্লফ্রেন্ড। কি সর্বনেশে লোক রে বাবা, মুখের কোনো রাগ ঢাক নেই। চোখ পাকিয়ে বললাম, আই হচ্ছেটা কি? ফাজলামি করার অভ্যেসটা এখনো গেল না? ঝুট তো বলিনি। আকাশ দম্বার পাত্র নয়। তুমি আমার চেয়ে 2 ক্লাস জুনিয়র ছিলে ঠিকই, তবে উই ওয়্যার। বুঝেছি বুঝেছি, শুভেন্দু তাড়াতাড়ি বলে উঠল, আপনাদের সম্পর্কটা একটু অন্যরকম ছিল। বাহ বাহ। আমার বরটিও দেখি চ্যাংরামিতে কম যায় না। দুজনকে এক্ষুনি থামানো দরকার, নইলে মেয়ের সামনে কে আবার কি বলে ফেলে। ঝটপট চলে গেলাম পরিচয় পর্বে। মিট মাই হাজব্যান্ড শুভেন্দু বাসু, কলেজে পড়ায় কেমিস্ট্রি। আর এই আমার একমাত্র মেয়ে রিয়া। আকাশ হাত বাড়িয়ে দিয়েছে শুভেন্দুর দিকে। আমি বেশি পড়ালেখা শিখিনি প্রফেসর সাহেব, গ্র্যাজুয়েশনই খেল খতম। এখন চণ্ডীগড় মে ছোটা মোটা ধান্দা করি। একটু বেকারি আছে, বিস্কিট ব্রেড বানিয়ে দিন গুজরান করি। শুভেন্দুও হাত বাড়িয়ে দিল। আপনি দাঁড়িয়ে কেন, বসুন। বসবো তো জরুর। ইতনি সাল বাদ রোহিণীর সঙ্গে দেখা হলো, মোর দ্যান 20 ইয়ার্স, তাই না রোহিণী? হিন্দি, ইংরেজি আর ভাঙা ভাঙা বাংলা মিশিয়ে বিচিত্র এক জগা খিচুড়ি ভাষায় কথা বলছে আকাশ। ভারী শরীরখানা চেয়ারে নামিয়ে রিয়ার দিকে তাকিয়ে রইল কয়েক পল। হোয়াট আ লাভলি গার্ল, জাস্ট লাইক আ বাডিং ফ্লাওয়ার। রোহিণী, তোমার লড়কি তোমার থেকে ভি বিউটিফুল হয়েছে। এমন স্তুতিতে কোন কিশোরী না পুলকিত হয়। ফিক করে হেসে ফেলল রিয়া। এই মেয়ে, আমার বেটার সঙ্গে ফ্রেন্ডশিপ করবে? প্রশ্ন করে উত্তরের অপেক্ষা থাকলো না আকাশ। সঙ্গে সঙ্গে ডাকাডাকি শুরু করেছে ছেলে বউকে। पूनम, अमन, तुम लोग इधर आ जाओ जल्दी, देखो कौन है ये लोग, हैव अ प्लेजेंट सरप्राइज टुनाइट। উফ, কি হুই হুই যে আরম্ভ করলো আকাশ। সবাইকে এনে চেয়ার টেয়ার টেনে টেবিল জোড়া লাগিয়ে আসর জমিয়ে ফেললো রীতিমতো। একাই বকে যাচ্ছে, কথায় ব্যবহারে হাসিতে বিন্দু মাত্র জড়তার আভাস নেই। এই আকাশ আগের আকাশের চেয়ে অনেক বেশি উচ্ছল, প্রাণবন্ত। হাসছে, চেঁচাচ্ছে, দুমদাম বেফাস কথা বলে নাকাল করছে আমাকে। জানেন প্রফেসর সাব, কি করে আমাদের পেহলি মোলাকাত হয়েছিল? বহুত বারিশ ছিল সেদিন। বাস স্ট্যান্ডে দেখি রোহিণী দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে। স্ট্রেট কাছে গিয়ে বললাম, आ जाओ यार मेरी छाती पे आ जाओ। आप छाती के मीनिंग समझते हैं ना प्रोफेसर साहब? आपको बंगला में अम्ब्रेला और हमारी हिंदी में चेस्ट। আকাশের খোলামেলা হাবভাবে রিয়ার সংকোচ কেটে গেছে। মুচকি হেসে বলল, আপনি বৃহৎ স্ট্রেট ফরওয়ার্ড ছিলেন তো আঙ্কেল। অফকোর্স, জাস্ট লাইক योर जनरेशन। लेकिन इतना एडवांस्ड होने के बावजूद भी तुम्हार मम्मी আমাকে दिल से हटिए दिल। क्या करे, रोते रोते चला आया चंडीगढ़। আমার नसीबे तुम्हारी पूनम आंटी लिखा छिलो, इसकी साथ ही बसा लिया घर। শুভেন্দু হাসতে হাসতে বলল, তাতে কিন্তু আপনার লস কিছু হয়নি। আপনার মিসেস যথেষ্ট সুন্দরী। সে তো शादी के बाद আমার সঙ্গে থাকতে থাকতে হয়েছে। पहले बहुत काली थी, भूतनी थी, मैंने पालिश लगा के उनको गोरी बनाया। বলেই বউয়ের পিঠে একটা জোর চাপড়। क्या पूनम जी ठीक बोला? पूनम জবাব দেবে কি কুটিপাটি হচ্ছে হেসে। বোঝাই যায় আকাশের এই ধরনের রঙ্গরসিকতায় সে দিব্যি অভ্যস্ত, এমনকি তার ছেলেও। আমারই শুধু খুব অবাক লাগছিল, এককালে আমার জন্য পাগল হওয়া সেই প্রেমিকটিকে যেন চিনেও চিনতে পারছি না এখন। মনে হচ্ছে আমাকে দেখে এত খুশি হওয়াটা
যেন নেহাতি হঠাৎ কোনো পুরনো বন্ধুকে দেখে ভীষণ ভালো লাগার মতো। ব্যাস ওইটুকুই, আর বেশি কিছু নয়। যেন পুরনো সব অভিমান, অপমান, যন্ত্রণাকে সময়ের স্রোতে বাসি ফুলের মতো ভাসিয়ে দিয়েছে আকাশ। এক সময়ের ঘনিষ্ঠ মুহূর্তের স্মৃতিগুলো বোধহয় আকাশের কাছে এখন বহু যুগ আগে দেখা কোনো রোম্যান্টিক প্রেমের দৃশ্য মাত্র। আবছা নস্টালজিয়া। বুকটা চিনচিন করে উঠল হঠাৎ। সময় কি অতীতকে এভাবেই পুরোপুরি নিশ্চিহ্ন করে দেয়? কিছুই কি পড়ে থাকে না? কোনো নালিশ, কোনো দীর্ঘশ্বাস? ভান করছে না তো আকাশ? ভুলে থাকার নিপুণ অভিনয়, হাসি ঠাট্টার মোড়ক পরিয়ে অতীতের তেতো দিনগুলোকে স্মরণ না করার চেষ্টা? নিশ্চয়ই তাই, নইলে আমরা পরশুই চণ্ডীগড় ছেড়ে চলে যাব শুনে দুম করে আটকানোর চেষ্টাই বা করবে কেন? শুভেন্দুর ট্যুর প্রোগ্রাম শুনে হা হা করে উঠেছে আকাশ। না প্রফেসর সাহেব, ইতনি জলদি চণ্ডীগড় ছেড়ে আপনাদের যাওয়া হবে না। আমাদের ইউনিক সিটি চণ্ডীগড় দেখেন ভালো করে আগে। আমাদের ভি দেখুন, পরওয়ানো চলুন একদিন, রোপওয়ে চড়ে এ পাহাড় সে ও পাহাড়। রিয়া চোখ ঘুরিয়ে প্রশ্ন করল, পরওয়ানো? যেখানে কদিন আগে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, রোপওয়ে ছিঁড়ে অনেকগুলো লোক মারা গেল। রোজই কি রোপওয়ে ছিঁড়বে বেটি? ও তো অ্যাক্সিডেন্ট একবারই হয়। শুভেন্দু সভয় বলল, কিন্তু রিস্ক তো আছে। আরে প্রফেসর সাহেব, রিস্ক না থাকলে লাইফে মজা কোথায়? আমাকেই দেখুন না, কতবার তো দড়ি ছিঁড়ে পড়ে যাচ্ছি, ফিরবি উঠে পড়ছি, ঝুলে যাচ্ছি দড়ি ধরে। তিনটে বিজনেস ফেল করলো, চৌথা ব্যবসা লেগে গেল। ওটা তো জীবন সংগ্রাম, এই যে প্রাণ নিয়ে টানাটানি। দেখুন প্রফেসর সাহেব, এই চণ্ডীগড়ের आसपास में ही तो कितना टेररिस्ट एक्टिविटी ছিল। রোজ কোন রোজ গলি, হর রোজ বোম ব্লাস্ট। তার মধ্যেই তো আমরা বেঁচে রইলাম, আর ডেঞ্জার কোথায় নেই। আপনাদের কলকাতাতেই তো নকশাল মুভমেন্ট হয়েছিল, মরেও ছিল কত লোক। তার জন্য কি আপনারা কলকাতা ছেড়ে চলে গেছিলেন? জীবন তো আছেই চলে যাওয়ার জন্য, ঠিক কি না? রিস্ক এখানে নেব নাই বা কেন? এই ধরনের সংলাপ অল্প বয়সী ছেলে মেয়েদের খুব পছন্দ। রিয়া সঙ্গে সঙ্গে আকাশের দলে। ইউ আর রাইট আঙ্কেল, আমি পরওয়ানি যাব। গুড গুড। এখানে আরো কত কি দেখার আছে, সব দেখে নাও। আমানের সাথে ঘুরতে যেতে পারো, আমানের মোটর সাইকেল আছে, তোমাকে নিয়ে হুই চলে যাবে। রক গার্ডেন দেখো, জাকির গোলাপ বাগ দেখো, সুকনা লেক দেখো। নেক চাঁদের হাতে তৈরি রক গার্ডেন দেখলে তাজ্জব বনে যাবে। ঘটিয়া চিজ মে ক্যা নেহি বানায়া। আকাশের উৎসাহে জল দিয়ে আমি বলে উঠলাম, আমরা আজ দুপুরেই গিয়েছিলাম রক গার্ডেন, খুব ভালো লেগেছে। আবার যাবে? তুমি, আমি, প্রফেসর সাহেব আর পুনম, আমেন আর গুড়িয়া। মা গো মা, এই লোকটার সঙ্গে কি একটা কথা বলারও উপায় নেই এখন? রুকুটি হেনে বললাম, এক জিনিস বারবার দেখতে আমার ভালো লাগে না আকাশ। ঠিক হ্যাঁ, মত যাও, কিন্তু এখানে তোমাদের থাকতেই হবে কম সে কম 7 দিন। কোনো এক্সকিউজ আমি শুনছি না। এবার শুভেন্দুর হাল ধরার পালা। ঠান্ডা মাথার লোক মোলায়েম করে বোঝাচ্ছে আকাশকে, দেখুন মিস্টার কাপুর, ব্যাপারটা কি হয়েছে জানেন তো? আমাদের কলেজের ছুটি খুব লিমিটেড। রিয়ারও স্কুল খুলে যাবে, কুলু মানালি যাব বলে বেরিয়েছি। যাইয়ে না, কौन रोका है आपको? मगर उसके पहले আমাদের এখানে থাকতেই হবে। বেশ, কালই আপনারা হোটেল ছেড়ে আমার গরিবখানায় চলে আসুন। শুভেন্দু প্রায় আতকে উঠল, আপনার বাড়িতে? শিওর, ওয়াই নট? মেহমানি যদি না এলো, ঘর বানিয়ে লাভ কি আছে বলুন? বলেই আকাশ চোখ মারছে। ঘবরাইয়ে মত প্রফেসর সাহেব, আপনার বিবিকে আমি কেড়ে নেব না। আহা, শুভেন্দু ঠাট্টা জুড়েছে। সে সৌভাগ্য কি আমার হবে? অট্টহাসিতে ফেটে পড়ল আকাশ। মাথা দুলিয়ে তারিফ করল শুভেন্দুকে। খাবার এসে গেছে 2 টেবিলেরই। মিলিয়ে মিশিয়ে ভাগযোগ করে সারা হলো আহার পর্ব। রিয়ার সঙ্গে আমানের বেশ ভাব হয়ে গেছে এর মধ্যেই।
আমান একদমই বাংলা বোঝে না, ইংরেজিতে কথা চালাচ্ছে দুজনে। আমান কলেজে পড়ে, সে শোনাচ্ছে এখানকার কলেজের হালচাল, আর রিয়া কলকাতা স্কুলের। সঙ্গে সঙ্গে তাজমহল, আগ্রা ফোর্ট, ফতেপুর সিক্রি, কুতুব মিনারও চলে আসছে গল্পে। শীতে সিমলা গিয়ে আমানরা কেমন বরফ পেয়েছিল সে কাহিনীও শোনা হয়ে গেল রিয়ার। আজকালকার ছেলেমেয়েরা কত সহজে আলাপ জমিয়ে ফেলতে পারে। আজ আকাশ যত গল্পই ছাড়ুক, আমার সঙ্গে ভালো করে পরিচয় জমাতে পাক্কা 3 মাস সময় লেগেছিল আকাশের। খেতে খেতে আকাশ আর শুভেন্দুও গল্প করছিল টুকটাক। আমি আর পুনম। পুনম ভালো ইংরেজি জানে না, আমিও হিন্দি বলতে গিয়ে হিমশিম। হোঁচট খেতে খেতেই জেনে ফেললাম পুনমের বাবা মিলিটারিতে ছিলেন এক সময়, এখন থাকেন কার্নাল। প্রায় 70 বছর বয়সেও খেতিবাড়ি করেন নিজের হাতে। 2 ভাইয়ের একজন থিতু হয়েছে দিল্লিতে, অন্যজন উড়ে গেছে কানাডায়। প্রকাণ্ড স্বামী আর রূপবান পুত্রটিকে নিয়ে পুনম এখন সুখী গৃহিণী। আহার শেষ হতে না হতেই আরেক বিভ্রাট। পকেট থেকে শুভেন্দু পার্স বার করতেই তার হাত চেপে ধরেছে আকাশ। কিছুতেই তাকে বিল মেটাতে দেবে না। নেহি প্রফেসর সাহ, আমারই সিটিতে এসে আমারই গার্লফ্রেন্ডের সামনে আমাকে বেইজ্জত করবেন? আহা, ওভাবে নিচ্ছেন কেন? আপনাদের সঙ্গে আমাদের তো চান্স মিটিং। তো কি আছে, সঙ্গে সঙ্গেই তো আমার গেস্ট বনে গেছেন। না না, অন্য একদিন খাওয়াবেন, আজ নয় প্লিজ। তাহলে কথা দিচ্ছেন তো চণ্ডীগড়ে থাকবেন, কালই চলে আসবেন আমাদের বাড়ি? শুভেন্দু আমার দিকে তাকালো, আমি শুভেন্দুর দিকে। কি ফ্যাসাদ, বুঝে গেলাম। কি ফ্যাসাদ বুঝে গেলাম, 2-4 দিন আরও থাকতেই হবে চণ্ডীগড়ে। হোটেলে ফিরেই পেছনে লেগে গেল রিয়া। ওয়াও, কি সাংঘাতিক একটা বয়ফ্রেন্ড ছিল তোমার মা, আগে তো কখনো বলনি এর কথা। অস্বস্তিটা গোপন করে হেসে বললাম। আমারই কি ছাই মনে ছিল যে বলবো? শুভেন্দু টুকুস করে মন্তব্য করল। ওর পাশে তোর মাকে কেমন লাগছিল দেখেছিস? পর্বতের পাশে মুশিক। তোর মা লোকটার একদম কোমরের কাছে, আমি একদম কাঁধ বরাবর। তাছাড়া আকাশ মোটেই আগে এরকম দৈত্যের মতো ছিল না। 20-25 বছরে অতটা বেড়ে গেছে বলছো? মুটিয়েছে তো বটেই, তবে আগে স্লিমই ছিল, হুবহু ওর ছেলের মতো। রিয়া বিছানায় টান টান হয়ে বসেছে, বলল, আমান কিন্তু সত্যি হ্যান্ডসাম, তবে মনে হলো একটু ইন্ট্রোভার্ট টাইপ, শাই ধরনের, খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলতে হয়। শুভেন্দু প্যান্ট শার্ট বদলে পাজামা পাঞ্জাবি পরে নিয়েছে। সিগারেট ধরাতে ধরাতে বলল, খোঁচাখুচি করে কি জানলি? এমনি সাধারণ কথা। আমানের মাও তো বেশ চুপচাপ। না হয়ে উপায় আছে, আঙ্কেল যে নিজেই একা ব্যাটিং করে যাচ্ছে। বাপ মেয়ের আলাপচারিতে চলছে। চুপ করে ঘুরে এলাম বাথরুম থেকে। শাড়ি ছেড়ে পরে নিয়েছি নাইটি। বড়সড় একটা ড্রেসিং টেবিল আছে হোটেলের রুমটার। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছি চেপে চেপে। সিগারেট শেষ করে একটা সায়েন্স জার্নাল খুলল শুভেন্দু। নেশা। সোফায় বসে বইটা উল্টোতে উল্টোতে বলল,
কাজের কথাটা কিছু ভাবলে? ঘুরে তাকালাম। কি বলো তো, কি করবে এখন? তোমার বন্ধুটি যা পাগল, কাল যদি সকালে এসে হাজির হয়। চিন্তাটা আমার মনেও ঘুরপাক খাচ্ছে। বললাম, তোমরাই ঠিক করো কি করবে। আমি কিন্তু কারোর বাড়ি টাড়ি গিয়ে থাকতে পারবো না। তাছাড়া কুলু মানালির জন্য অলরেডি গাড়ি বুক করে ফেলেছি, ক্যান্সেল করলে টাকাটা গচ্ছা যাবে। এটা তখনই বলে দিতে পারতে। আমার বলাটা ভালো দেখাতো। তোমার বন্ধু বলবে তুমি। দেখলে তো কেমন ঝুলোঝুলি করছিল। একা আকাশ নয়, পুনমও কিভাবে হাত ধরে রিকোয়েস্ট করে বলল, आप लोगों को रहना ही होगा, कल ही चले आइए। ছপ করে মুখের ওপর না বলে দেওয়া যায় নাকি? প্রবলেম গভীর গাড্ডা। রিয়া আমাদের কথা গিলছিল, বলে উঠল, একটা কাজ তো করতেই পারি, 2-3টে দিন এখানে থেকে যাওয়াই যায়। শুভেন্দুর চোখ ট্যাটচা হলো। কুলু মানালিতে থাকা কিছু কমে যাবে তাহলে? তা কেন? কুলু মানালির পোর্শনটা অ্যাজ ইট ইজ রাখো, সিমলা ক্যান্সেল করে দাও। তবে মা, আমরা কিন্তু এখানেই থাকবো, এই হোটেলেই। ওদের ওখানে থাকার ব্যাপারটা তোমাকে ক্যান্সেল করতেই হবে। শুভেন্দু বলল, অবশ্যই, কারোর বাড়ি টাড়িতে গিয়ে থাকার প্রশ্নই ওঠে না, ওটা তুমিই কাটাবে। ফতোয়া জারি করে শুভেন্দু খালাস উঠে পড়ল বই রেখে। বাথরুম যাওয়ার জন্য তোয়ালে তুলে নিয়েছে কাঁধে। কলকাতায় দুবেলা স্নান করা অভ্যেস, এখানে এসেও তার ব্যতীত ঘটতে দেবে না। অবশ্য অক্টোবরের মাঝামাঝিতেও চণ্ডীগড়ে এখন বেশ গরম, স্নান করলে শরীরটা ঝরঝরেই হবে। কিন্তু আমি যে কি করি, কি করে যে কথাটা বলি আকাশকে? ওর বাড়িতে গিয়ে ওঠার কণামাত্র ইচ্ছে আমার নেই। আর থাকবেই বা কেন? অনেকদিন পর দেখা হয়েছে, কথা হলো, ভালো লাগলো, ব্যাস। বেশি মাখামাখি করার দরকারটাই বা কি? প্রায় অচেনা একটা বাড়িতে হাসপাস করে মরি আর কি। আশ্চর্য, ভাবনাটাই কি অদ্ভুত। পায়ে পায়ে রুমের ব্যালকনিতে এসে দাঁড়ালাম। সামনে চওড়া রাস্তা, সুনসান। হ্যালোজেনের আলোয় দিন হয়ে আছে পথঘাট। ওপারে সার সার গাছ নিশ্চুপ দাঁড়িয়ে, ছায়া ছায়া হয়ে। আনমনে গাছই দেখছি, নাকি নিজেকে? কি বদল, কি বদল! যে আকাশকে একদিন না দেখলে ছটফট করতাম, আজ তাকেই এড়িয়ে যেতে ইচ্ছে করছে। পরিবেশ, অভ্যেস, সময় একেবারে অন্যরকম করে দিয়েছে মনের গঠনটাকে। সাময়িক আবেগ দিয়ে অতীতকে একটুখানি ছুঁয়ে দেখতেই শুধু ভালো লাগে যেন। এ কি এক ধরনের দুঃখ বিলাস? হবেও বা। পুরনো কথা মনে পড়ছিল, একের পর এক। আকাশের সঙ্গে প্রথম পরিচয়, একটু একটু করে সম্পর্ক গাঢ় হওয়া, সিনেমা হল, ভিক্টোরিয়া, গঙ্গার পাড়। পরস্পরের হাত ছুঁয়ে বসে থাকা, নিস্পন্দ হয়ে শোনা কেমন কুলকুল করে বয়ে যাচ্ছে গঙ্গা। বলতো সেই নদী, আকাশকে দূরে ঠেলে দিয়েও স্বচ্ছন্দে বয়ে যাবে রোহিণীর জীবন। কেন ছেড়েছিলাম আকাশকে? শুধুই বাড়ির অমত ছিল বলে? ছোট কাকা একদিন অফিস ফের তা দেখে ফেলেছিল আমাদের। গঙ্গার পাড়ে বাড়ি ফিরেই রিপোর্ট করেছিল বাবাকে। সেই রাত্রেই বাবার জেরার মুখে লুকিয়ে রাখতে পারিনি আমাদের সম্পর্কটাকে। বাবা সাফ সাফ জানিয়ে দিল, কিছুতেই কোনো অবাঙালি ছেলের সঙ্গে আমার বিয়ে দেবে না। যদি জেদ করি, ঘাড় ধরে বের করে দেবে বাড়ি থেকে। বাবার ভয়েই কি পিছিয়ে এসেছিলাম? মা পাখি পড়ার মতো করে বুঝিয়েছিল, এমন ভুল করিস না জুনু, ওদের আর আমাদের কালচার মিলবে না। ভিন্ন ধারার সংসারে গিয়ে তুই অসুখী হবি, ছটফট করবি, তেলে জলে মিশ খাবে না ভেবেই কি আর এগোলাম না? মেজ কাকা বলেছিল, ছেলের বাপের ট্রান্সপোর্টের ব্যবসা, মানে আদতে লরিওয়ালা। একটা লরিওয়ালার ছেলেকে বিয়ে করে তুই মিত্তির বংশের নাম ডোবাবি? নিজের পরিবারের শিক্ষা দীক্ষার কথা একবারও ভাববি না? ভেবেছিলাম বলেই কি প্রত্যাখ্যান করেছিলাম আকাশকে? নাকি এর কোনোটাই নয়? আকাশ ছিল নিছকই খেলা, যৌবনের নেশায় মাতলামি। নিজের চেনা শোনা গণ্ডির বাইরে বেরোবো না, এই সিদ্ধান্তটা বুঝি আগাগোড়াই আমার ভেতরে ছিল। কি গো, কি করছো এখানে দাঁড়িয়ে? চমকে ফিরলাম।
শুভেন্দু: স্নান হয়ে গেল তোমার? হুম। আমিও ভাবছি গাটা ধুয়ে আসি, কেমন জ্বালা জ্বালা করছে। দেখে করো, চোরা ঠান্ডা আছে কিন্তু, স্নানের সময় টের পাচ্ছিলাম। তাই বুঝি? তাহলে থাক। রিয়া কি করছে? সে তো ফ্ল্যাট, ভোস ভোস ঘুমোচ্ছে। তুমিও শুয়ে পড়ো, রাত করো না। যাই। শুভেন্দু চলে যেতে গিয়েও দাঁড়িয়ে পড়েছে। পাশে এসে রোগুড়ে গলায় বলল, এই, তোমার সঙ্গে ওই আকাশ কাপুরের সত্যি সত্যি প্রেম টেম ছিল নাকি? আপাত প্রফেসর সাহেবের মনেও তাহলে প্রশ্ন জেগেছে। হেসে ফেললাম। কি মনে হয়? মনে হচ্ছে কিছু একটা যেন ছিল, সামথিং সামথিং। এই বয়সে মিথ্যে বলার কোনো মানেই হয় না। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়াও নিশ্ছিদ্র, তবু কেন যেন নিখাত সত্যিটা বেরোলো না মুখ দিয়ে। বললাম, প্রেম টেম নয়, বন্ধুত্ব ছিল, একটু গভীর, বলতে পারো এক ধরনের মোহ, ইনফ্যাচুয়েশন। ওই আর কি, কম বয়সে যেমন থাকে আর কি, হঠাৎই আসে আবার হঠাৎই মিলিয়ে যায়, সাবানের ফ্যানার মতো। বুঝলাম। তা উইকনেসটা কোন তরফে বেশি ছিল? গেস করো। শুভেন্দু মাথা চুলকোলো, আঙ্গুল মটকাচ্ছে, তারপর বলল, পাগলাটাই বোধহয় মজনু ছিল, তাই না? হুম। শব্দটা আলগা ভাসিয়ে দিলাম হাওয়ায়। কাপুর সাহেবের খ্যাপামিটা এখনো আছে কিন্তু, দেখো বুড়ো বয়সে পাহাড় টাহাড়ে যেন হারিয়ে যেও না। নিজের ঠাট্টায় নিজেই একটু হেসে নিল শুভেন্দু। হালকা শীষ দিতে দিতে রুমে ফিরল। বালিশ চাদর নিয়ে গড়িয়ে পড়ল লম্বা ডিভানটায়। আমি এসে শুয়ে পড়েছি আলো নিভিয়ে, মেয়ের পাশে। চোখ বুঝেই গড়িয়ে যাচ্ছে রাত, তবু ঘুম আসছে না কেন। উঠে বসলাম বিছানায়, খোলা জানলা দিয়ে তাকিয়ে আছি বাইরে। দূরে, বহু দূরে, অন্ধকার মাখা কালো কালো পাহাড়। ভুতুড়ে পাহাড়গুলোর মাথায় আকাশে লালচে ভাব। মেঘ জমেছে কি? ওই পাহাড়ের ওপর থেকে ঝমঝমিয়ে এগিয়ে আসে বৃষ্টি। আজ সকালেই যেমন এসেছিল এক পশলা, অনেক দূর থেকে ক্রমে যখন কাছে এলো তখন শুধুই ঝিরঝির ঝিরঝির। বর্ষণ তেমন হলোই না, ক্ষীণ অস্বস্তিটুকু টের পাওয়া গেল মাত্র। সহসাই কেঁপে উঠেছি আমি, নিজেরই অজান্তে। রেস্তোরাঁয় হঠাৎ আমনকে দেখা দেখে ঝাঁকুনি খেয়ে যাওয়া, অকারণ আবেগের মাঝে আকাশের আবির্ভাব। এক পলকের জন্য হলেও আকাশের চোখে বিস্তৃত অতীত, কিংবা মাঝে মাঝে পুরনো আকাশকে খুঁজতে গিয়ে আমানকে ফিরে ফিরে দেখা। এসব কি শুধুই পাহাড় থেকে নেমে আসা সকালের ওই বৃষ্টিটার মতো নিছকই অস্তিত্ব ঘোষণা কোনো এক হারানো সময়ের, নাকি তার চেয়েও বেশি কিছু? স্মৃতির পাতা থেকে ছবি উড়ে এলো একটা, সেই আমাদের শেষ দেখা। না, গঙ্গার ধারে নয়, ভিক্টোরিয়ায়, দিঘির পাড়ের বেঞ্চিতে। আকাশের হাত দুটো ধরে মিনতি করছি আমি, প্লিজ আমার সঙ্গে দেখা করার চেষ্টা করো না, পথে ঘাটে কলেজে কোথাও না। কিন্তু কেন রোহিণী? আমি খুব বিপদে পড়ে যাব, তুমি কি তা চাও? তাহলে আমাদের এই রিলেশন ভেঙে যাবে। দূর পাগল, এই সম্পর্ক কি ছেড়ে কখনো? আমি তোমার সঙ্গে ঠিক দেখা করে নেব, সময় হলেই। তুমি আমায় ততদিন একটু সাহায্য করো প্লিজ। মিথ্যে বলেছিলাম আকাশকে, তখন তো আমার বিয়ে ঠিক, কলেজের লেকচারার শুভেন্দু বসুর সঙ্গে। শুভেন্দুর বাবা মা এসে আশীর্বাদও করে গেছেন আমায়। সেদিন ছলনাটা কি ধরে ফেলেছিল আকাশ? নইলে আর কখনো যেচে যোগাযোগ করেনি কেন? কে জানে, বিয়ের খবরটাও জানতো হয়তো, বুঝতে দেয়নি আমায়। আমার বিয়ের সময়ে আকাশ কি ছিল কলকাতায়, নাকি কুৎসিত আঘাতটা বুকে নিয়ে তার আগেই ত্যাগ করেছিল শহরটাকে? বুকটা ভারী হয়ে এলো। না,
কাজটা বোধহয় সেদিন ঠিক করিনি। সকাল হতে না হতে আকাশ হাজির। সকাল মানে আমার সকাল। শুভেন্দু আর রিয়া ছুটির দিনে এমনি বেলা 9টার আগে চোখ খোলে না, বেড়াতে এসে এখন তো আরও পোয়া বারো। বেল শুনে প্রথমে ভেবেছিলাম বেয়ারা টেয়ারা বুঝি বেডটি দিতে এসেছে। দরজা খুলেই চমকে দেখি আকাশ। হুম, আবার ভুল। আকাশ নয়, আমন। আমানের পিছনে খানিক তফাতে বিপুল দেহি আকাশ, যেন সামনে অতীত আর পিছনে বর্তমান। আকাশ ঘুম ঘুম বেজে উঠল। গুড মর্নিং, প্রফেসর সাব কোথায়? আর আমার গুড়িয়া ডার্লিং? কাল থেকেই রিয়াকে গুড়িয়া গুড়িয়া করে চলেছে আকাশ। চোখ ঘুরিয়ে বললাম, তোমার গুড়িয়া ডার্লিং এর কিন্তু একটা নামও আছে। কি নাম জানো? রিয়া। ভালো নামও আছে একটা, যাজ্ঞসেনী। হোয়াট? ইয়াজ্ঞমেনি মানে দ্রৌপদী? ইয়াজ্ঞ নয় যাজ্ঞ, দ্রৌপদী নয় দ্রৌপদী। পুরনো খেলাটা কি মনে পড়লো আকাশের? হাসছে মিটিমিটি। আমি ইয়াজ্ঞই বলতে পারবো, আমার ইয়াজ্ঞই ঠিক আছে। বলো যা খুশি। এসো এখন ভেতরে তো এসো। বড় সড় ডাবল বেডরুমের সোফায় বসালাম বাপ ছেলেকে। শুভেন্দুকেও ঠেলে তুলেছি ঘুম থেকে। রিয়া খাটে পর্দার ওপারে। ওকে এক্ষুনি ডাকলাম না, গলার আওয়াজে মহারানীর ঘুম ভাঙে কিনা দেখা যাক। আকাশ বসেই ছটফট করছে। শুভেন্দুকে বলল, আপনাদের সামান টামান রেডি? শুভেন্দুর এখনো ঘুমের খোয়ারি কাটেনি। চোখ ঘষতে ঘষতে বলল, কিসের সামান? বাহ, কাল কথা হয়ে গেল না, আজ থেকে আপনারা আমার ওখানে। শুভেন্দু আমার দিকে তাকালো, অর্থাৎ বল ঠেলে দিল আমার কোর্টে। ঢোক গিলে বললাম, আকাশ প্লিজ ডোন্ট মাইন্ড, হোটেলে যখন উঠেই পড়েছি হোটেলেই থাকি না প্লিজ। কেন? আমার কাছে কি অসুবিধা আছে তোমাদের? না তা নয়, আসলে মানে এখানেই তো বেশ আছি। আবার সব নাড়াচাড়া করা। আকাশের মুখ একটু কালো হয়ে গেল কি বুঝতে পারার আগেই অবশ্য হেসে উঠেছে শব্দ করে। আই নো, আমি জানতাম তুমি যাবে না। ছি ছি, এ কি বলছো? ঝুপ করে বসে পড়লাম আকাশের পাশে। বাচ্চা ভোলানোর স্বরে বললাম, আমরা তোমার জন্য, শুধু তোমাদের জন্যই আরো 3 দিন চণ্ডীগড়ে এক্সট্রা থাকছি। হ্যাঁ সত্যি, এই 3 দিন তোমাদের সঙ্গে খুব ঘুরবো। যদি ডাকো তো লাঞ্চ ডিনারও করব তোমাদের বাড়িতে, শুধু রাতটুকুই যা হোটেলে এসে। আকাশ হাত উল্টে দিল, বড়সড় একটা শ্বাস ফেলে বলল, অ্যাজ ইউ উইশ। আমি কখনো কাউকে জবরদস্তি করি না রোহিণী। শুভেন্দু হাসছে ঠোঁট টিপে। আপনি তো দেখছি খুব সেন্টিমেন্টাল। বুদ্ধুবি বলতে পারেন। তা চায় ওয়ায় পিলাবেন নাকি সুখাই ভাগিয়ে দিবেন? এ মা, তাই তো, চাটা তো আগেই বলা উচিত ছিল। সঙ্গে সঙ্গে বেল বাজিয়ে বেয়ারাকে চায়ের অর্ডার দিল শুভেন্দু, ব্রেকফাস্টেরও। হাসতে হাসতে আকাশ বলল, ব্রেকফাস্টটা কিন্তু উপরি হয়ে যাচ্ছে প্রফেসর সাব। আমরা বাপ বেটা কিন্তু খেয়েই বেরিয়েছি, আলু পরাঠা দহি। তা হোক, আমাদের সঙ্গে আবার নয় একবার কনসোলেশন। সে যা মনে করেন। হাসি মুখেই উঠে দাঁড়ালো শুভেন্দু, বিনীতভাবে বলল, এবার যদি অনুমতি করেন একটু ফ্রেশ হয়ে আসি। শুভেন্দু চলে যেতেই আকাশ আবার একটা শ্বাস ফেলল। তুমি কিন্তু ফের আমায় খুব হার্ট করলে রোহিণী। আমিন চোখ পিটপিট করে দেখছে বাবাকে। ভাগ্যিস ছেলেটা একবর্ণ বাংলা বোঝে না। গলা যথাসম্ভব নিচু রেখে বললাম, আমি তোমাকে কোনোদিনই ইচ্ছে করে দুঃখ দিতে চাইনি আকাশ, বিশ্বাস করো। আসলে মানুষ পরিস্থিতির কাছে কখনো কখনো এমন অসহায় হয়ে যায়। তাই কি? নাকি আদমি নিজেই পরিস্থিতি বানিয়ে নেয়? না না, বিশ্বাস করো আমায়, এই তোমায় ছুঁয়ে বলছি। পলকের জন্য হাত রেখেছি আকাশের কবজিতে। পলকের জন্য চওড়া মণিবন্ধের ওপর পড়ে থাকা আমার শ্যামলা হাতখানা দেখল আকাশ। সহজ স্বরে বলল, ওসব কথা ছাড়ো রোহিণী,
তোমার আমাকে পছন্দ ছিল না, ঠিক আছে। প্রফেসর সাহেবকে শাদি করেছো, খুশ আছো, এ ভি ঠিক আছে। আমি ভি বিয়ে শাদি করে আচ্ছাই আছি। বলেই বোকা বোকা মুখে বসে থাকা ছেলেকে সাক্ষী মানছে। ক্যা রে বেটা, ক্যা লাগতা হে মুঝকো, খুশ ইয়া দুঃখী? ব্যাপারটা আমানের মগজেই ঢুকলো না, কিংবা বেশিই ঢুকেছে। 19-20 বছরের স্মার্ট চালাক ছেলে নির্ঘাত যা আন্দাজ করার করে নিয়েছে। লাজুক মুখে ঘুরিয়ে দিল প্রসঙ্গটা। রিয়া কাহা হ্যাঁ আন্টি, अभी तक सो रही है क्या? हाँ बेटा, मजा করে বললাম। रिया बिल्कुल कुंभकर्ण की फीमेल एडिशन है, इतना बातचीत के बीच भी। বলেই পর্দার এপাশে এসে জোরে জোরে ধাক্কা দিলাম মেয়েকে। কি রে তুই, কতক্ষণ থেকে আকাশ আঙ্কেলরা বসে আছে? ধর্মর করে উঠে বসেছে রিয়া। এই মা, ডাকবে তো আমাকে, আমান এসেছে। দেখো উঠে। নাইটির ওপরে হাউসকোট চাপিয়ে দৌড়ে এপারে এলো রিয়া। মাঝের পর্দাখানা সরিয়ে দিয়েছে দুহাতে। রিন রিনে স্বরে বলল, সরি আঙ্কেল, সরি আমান, তোমাদের চণ্ডীগড়ের ওয়েদারটা এত সুন্দর, একটু বেশি ঘুমিয়ে পড়েছিলাম। ঝকঝকে মুখে রিয়াকে কাছে টেনে নিল আকাশ। থাবা দিয়ে ঘেটে দিচ্ছে রেয়ার ঝামর ঝামর চুল। দরাজ গলায় বলল, আমাদের চণ্ডীগড়ের সব কিছুই সুন্দর বেটা, जिसको देखने का आँख है वो खुद ही देख लेता। हाँ बेटा, घूम के तो देखो। রিয়া আহ্লাদে গড়ে পড়ল। জরুর আঙ্কেল, সব দেখব, সব, আপনাদেরও। চণ্ডীগড় শহরটার গড়ন নাকি অনেকটা মানুষের দেহের মতো, আকাশ বলছিল। মাথার জায়গাটায় আছে সেক্রেটারিয়েট আর বিশ্ববিদ্যালয়। ব্যবসা বাণিজ্যের অঞ্চল এর হৃৎপিণ্ড। হাত আর পায়ের মতো ছড়িয়ে আছে শিল্পাঞ্চল। হবেও বা, আমি অত শত বুঝি না, তবে শহরটা যে সত্যিই সুন্দর এতে কোনো সন্দেহ নেই। ফরাসি স্থপতি লা কর্বুমিয়ের চমৎকার প্ল্যান করে বানিয়েছিলেন বটে চণ্ডীগড়কে। হাই রাইজ প্রায় নেই। যে পাড়ায় চীনে খাবার খেতে গেছিলাম সেই অঞ্চলটায় যা একটু ব্যতিক্রম। যা 2-10টা আকাশছোঁয়া অট্টালিকা, সবই প্রায় ওখানে। বাজার অফিস আছে বলেই বোধহয় ওই ধরনের বন্দোবস্ত। বসতবাড়ি মাত্রই একতলা, কি মেরে কেটে দোতলা, সঙ্গে এক ফালি করে বাগান তো আছেই। এত বাগান, এত ফুল দেখে চোখের ভারী আরাম হয়। ইস, আমাদের কলকাতাটাও যদি এমনই সাজানো গোছানো হতো। কি চওড়া চওড়া রাস্তাঘাট রে বাবা, কি পরিচ্ছন্ন। আহারে, আমাদের কলকাতা যে কেন এমন হয় না। রাস্তার দুধারে মাঝে মাঝেই মনোরম ক্যাশিয়া গাছের সারি। বসন্তকালে গাছগুলো নাকি ফুলে ফুলে রঙিন হয়ে থাকে। এমন স্নিগ্ধ শহরে বাস করে বলেই বুঝি আকাশের মনটা এখনো এত সবুজ। 3 দিনে শহরটাকে মোটামুটি চষে ফেললাম আমরা। সকালবেলা লাল টুকটুকে মারুতি নিয়ে হাজির হচ্ছে আকাশ, তারপরেই শুরু হচ্ছে চক্কর। দক্ষ গাইডের মতো আকাশ আমাদের চেনাচ্ছে সবকিছু। ওই দেখো শান্তিকুঞ্জ, জানেন প্রফেসর সাহেব, দিস ইজ আওয়ার রোজ গার্ডেন, দ্য ফেমাস জাকির গুলাব বাগ, দ্য বিগেস্ট ইন এশিয়া। জানেন প্রফেসর সাহেব, এখানে কত গোলাপ গাছ আছে? 50,000, करीब 2000 किस्मेर गुलाब पेয়ে যাবেন। एवरी पॉसिबल कलर का गुलाब मिल जाएगा यहाँ। দেখুন দেখুন, ওই আমাদের সেক্রেটারিয়েট, আসলি গ্রানাইট স্টোনে বানানো। ওর উপর উঠে আপনি পুরো শহরটা বিউটি দেখতে পাবেন। ये है चंडीगढ़ का म्यूजियम, आर्ट गैलरी भी। বৃহৎ পুরানা পুরানা কালেকশন আছে এখানে। বুদ্ধিস্ট জামানার গান্ধার আর্ট, মডার্ন আর্ট, মিনিয়েচার পেইন্টিং। যাওয়া হলো পরোয়ানুতে। রোপওয়ে চড়ে পাহাড়ের চূড়ায়। ওঠা নামার সময় কি যে কা শিরশির করছিল। নিচে অতলান্ত খাদ, স্রেফ একটা দড়ির ওপর ঝুলছে আমাদের কাঁচ ঘেরা খাঁচা। পাহাড়ের মাথায় পৌঁছে মনটা অবশ্য প্রফুল্ল হয়ে গেল বেশ। মাঠ ঘাট, রূপোর সুতোর মতো নদী, আকাশ, মেঘ, দূরের চণ্ডীগড় শহর, শিখর থেকে সবই যেন পটে আঁকা ছবি।
সবই ভালো, সবই মধুর। শুধু একটা ব্যাপারেই আমার মন খচখচ, রিয়াকে নিয়ে। কিংবা বলা যায় রিয়া আর আমনকে নিয়ে। ওরা কি বড্ড বেশি মাখামাখি করছে না? যখন তখন আমানের মোটর সাইকেলে চড়ে বসছে রিয়া, হুশ করে উড়ে যাচ্ছে দুজনে, চোখে লাগে বড়। হালকা ধমক ধমকও দিয়েছি রিয়াকে, মেয়ে কানেই তোলে না। আমি হয়তো বললাম, একটা আধ চেনা ছেলের সঙ্গে সারাদিন চড়ে বেড়াচ্ছিস, তুই কি রে? রিয়ার তুরন্ত জবাব, আধ চেনা কেন, আমার বন্ধু হয়ে গেছে। এর মধ্যেই বন্ধু? বন্ধু হওয়ার হলে একদিনেই হয় মা, না হওয়ার হলে 20 বছরেও হয় না। কথাটায় কোনো ইঙ্গিত আছে কি? বুঝতে পারিনি, চুপ করে গেছি। শুভেন্দুর অবশ্য হেলদোল নেই, দিব্যি মশকরা জুড়েছে মেয়ের সঙ্গে। আজ কোন কোন মাঠে চড়লি? আমান ওদের ইউনিভার্সিটি দেখাতে নিয়ে গিয়েছিল। জানো বাপি, আমনকে যতটা সাই ভেবেছিলাম মোটেই ততটা নয়। ইউনিভার্সিটি ক্যান্টিনে গিয়ে দেখি ওর 1000টা বন্ধু। তাদের মধ্যিখানে বসা মাত্র বাবুর কথার ফুলঝুরি ছুটছে। একেই বলে সঙ্গগুণ, মুখও কখনো কখনো বাচাল হয় রে। তাই হবে। তবে আমান যা দারুণ দারুণ চোখ বলে, শুনলে হাসতে হাসতে তোমার পেট ফেটে যাবে। যা একখানা বান্টু সিং আর মন্টু সিং এর গল্প ছাড়লো না। আমান মনে হচ্ছে তোকে খুব ইমপ্রেস করে ফেলেছে। রিয়েলি বাপি, আমান ভীষণ কিউট। বাহ বাহ, মিউট থেকে কিউট হয়েছে। দেখিস প্রেমে টেমে পড়ে যাস না রে। চণ্ডীগড়ে শ্বশুর বাড়ি হলে কিন্তু মুশকিল হবে, বছরে একবারের বেশি আমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে না। উফ বাপি, ইটস হাইট অফ ইমাজিনেশন। প্রেমে পড়া কি অত সহজ নাকি? কি জানি বাপু, তুই যেরকম এক পায়ে খাড়া হয়ে থাকছিস, মোটর বাইকের ভেঁপু বাজলো কি বাজলো না অমনি পড়িমড়ি করে। বটেই তো, বটেই তো। আমিও চুপ থাকতে পারছি না আর, বলেই ফেলছি। পরোয়ানোতেও মোটর সাইকেলে যাওয়ার দরকারটা কি ছিল ওই পাহাড়ি রাস্তায়? বাড়ি মারুতি কারে 6 জন গাদাগাদি করে যাওয়া যেত। ও, তার মানে আমাদের সুবিধের জন্য তুই মোটর সাইকেলে চড়েছিলি? শুনে রিয়া হাসছে ফিকফিক। বাইকের থ্রিলই আলাদা মা। আমেন কিন্তু বড্ড জোরে চালায়। সেই জন্যেই তো আরো ভালো লাগে মা, আমান স্টার্ট দিলেই আসি। তারপর 100, ওয়াও! দুধারে গাছপালা সাঁই সাঁই সরে যাচ্ছে পেছনে, মুখে চোখে জোর হাওয়ার ঝাপটা। ওহ, ফ্যান্টাস্টিক। একটা কিছু ঘটে গেলে তখন টেরটি পাবে। কিচ্ছু হবে না মা, মিছিমিছি ভয় পেও না তো। প্রত্যয়ের সঙ্গেই বলে রিয়া। তবু আমি স্বস্তি পাই কই। কিসের ভয় আমার? কাকে ভয়? দুর্বার গতিকে, অ্যাক্সিডেন্টকে? নাকি শঙ্কাটা অন্য কোথাও, আরো গভীরে? শুভেন্দুকেও ঘুরিয়ে ফিরিয়ে বলেছি দু একবার, মেয়েকে তুমি একটু কিছু বলছো না, হুটহাট ছেলেটার সঙ্গে বেরিয়ে পড়ছে। শুভেন্দু আমলই দিচ্ছে না, উল্টে হাসছে। আহা, ঘুরুক না একটু দুজনে। এই বয়সে বাবা মায়ের সঙ্গে থাকতে ওদের কি আর ভালো লাগে? ওই বয়সে তোমার লাগতো? কি করে বোঝাই? ওই জন্যই তো যত ভয় আমার, ওই বয়সটাকে যে আমি হাড়ে মজ্জায় চিনি। রিয়া আর আমান আজও সেই মোটর সাইকেলে বেরিয়েছে। আকাশের গাড়িতে আমরা এখন 3 জন, সামনে শুভেন্দু আর আকাশ, আমি পেছনে একা। ভাবছি হিজিবিজি কথা, আমান রিয়ার কথা ভাবছি, ভাবছি পুনম আকাশের কথা। পুনম আর আকাশ আদর যত্ন করলো খুবই। এই তো আজই আমাদের লাস্ট ডিনার খাওয়াবে বলে পুনম বেরোলোই না বাড়ি থেকে, নির্ঘাত বসে বসে কাদা খানেক রান্না বানাচ্ছে। মনটা একটু খুঁতখুতো করে উঠল। এত খাতিরদারির বদলে কিছুই তো করতে পারলাম না। পরশু বিকেলে শুভেন্দু একা বেরিয়ে আমানের জন্য একটা যা টি শার্ট আনতে পেরেছে, ব্যাস ওইটুকুই। পকেট থেকে টাকা পয়সা বার করতেই দিচ্ছে না আকাশ, তাও জোরজার করে শুভেন্দু দু একবার রেস্তোরাঁর বিল মেটালো। না, আকাশ যা করলো তার বুঝি কোনো তুলনাই নেই। আশ্চর্য, শুভেন্দুও দেখি আমার লাইনেই ভাবছে এখন।
সিটে হেলান দিয়ে উঠে বলল, দারুণ কাটলো দিন কটা আপনার দৌলতে। কি যে বলেন প্রফেসর সাহেব, এই তো আমার ডিউটি ছিল। আকাশ গিয়ার বদলালো গাড়ির। আমার পুরনো গার্লফ্রেন্ড আমারই শহরে এসেছে, একটু না করলে আমার মান থাকে? তাও কাজকর্ম শিখে তুলে আপনি যেভাবে আমাদের সঙ্গ দিলেন, ধান্দা তো জিন্দেগি ভর থাকে সাব, ফ্রেন্ড থাকে না। আপনারা যদি আনন্দ পেয়ে থাকেন তাহলেই আমি খুশ। আমরা তো আনন্দ পেয়েছি, শুভেন্দু হাসছে। তবে সত্যি বলতে কি, সবচেয়ে বেশি এনজয় করেছে আমার মেয়ে। সারাটা দিন আমাদের সঙ্গে যা টোটো করছে, আপনাদের চণ্ডীগড়ের একটা ঘাসও ওর অচেনা থাকলো না। ঘাস চিনে গেল? ভালো বলেছেন তো। আরে ওদেরই তো এখন মস্তি করার বয়স, ঘুরবে ফিরবে। কি রহিনি, ঠিক কি না? আহ, আবার কেন পড়লো ওই প্রসঙ্গে? একটুও ভালো লাগছে না আকাশের হাসিটা। তীক্ষ্ণ কাঁচের টুকরোর মতো বিঁধছে বুকে। চোখ বুজে ফেললাম। আকাশ কি মজা পাচ্ছে রিয়া আমানের ঘনিষ্ঠতায়, নাকি স্মরণ করিয়ে দিতে চাইছে কোনো দৃশ্য? বন্ধ চোখের পাতা কাঁপিয়ে ছুটে গেল একটা মোটর সাইকেল উদ্দাম গতিতে, বুক কাঁপানো শব্দ তুলে। হেলমেট মাথায় কি চালাচ্ছে ওই দ্বিচক্রযান? আমার নাকাশ। কি ওই বসে আছে তাকে জাপটে ধরে? রিয়া না রোহিণী? বাতাসে উড়ে কার চুল, কার হৃদয় জুড়ে ডুব ডুব হাওয়া, কার হৃদয় জুড়ে ডুব ডুব মুখ। কোথায় চলছে মোটর সাইকেল? চণ্ডীগড়ে নাকি ছুটছে কলকাতা ছাড়িয়ে? ছবিটাকে তাড়ানোর জন্য চোখ খুললাম। নিজেকে আনমনা করার জন্য তাকিয়ে আছি বাইরে জানালার ওপারে। এইমাত্র সন্ধে নেমেছে শহরে। আলোর সাজে সেজে উঠেছে রাস্তাঘাট। শহরটা যত সুন্দরই হোক, বড় বেশি নির্জন। আমান রিয়া এই শুনশান শহরে আজ কত দূরে গেছে, কখন ফিরবে? উফ, আবার সেই চিন্তা। আচমকা আমার স্বর রুক্ষ হলো। বললাম, আকাশ এবার বাড়ি চলো। जल्दी क्या है भाई, सेक्टर 17 में चलो, थोड़ा मार्केटिंग वार्केटिंग करो। না, বাড়ি চলো। আকাশের বাড়িটা সেক্টর 22-এ, দোতলা। গেট দিয়ে ঢুকতেই সামনে নিয়ম মাফিক ফুলের বাগান, ঘন সবুজ লন। একতলায় প্রকাণ্ড ড্রয়িং ডাইনিং হল, ঝকঝকে আধুনিক কিচেন স্টোর। দোতলায় বেডরুম। শোয়ার ঘরগুলোর সামনে গাড়ি বারান্দায় মাথায় বড়সড় একখানা ছাদ, কিংবা টেরেসও বলা যায়। ছাদের আলসে ঘিরে সার সার বাহারি ফুলের টব। পম্পম ঝিনিয়া চন্দ্রমল্লিকা ফুটেছে। তীর তীর বাতাস বইছিল ছাদ জুড়ে। বাদামি মখমলের মতো নরম অন্ধকারে বেতের চেয়ারে বসে আছি চুপচাপ। দেখছি আলো আধারের ওপারে দূরের পাহাড়টাকে। এক বিন্দু আলো দেখা গেল পাহাড়ের গায়ে। নিবেও গেল আলোটা, আবার জ্বলে উঠেছে। আশা নিরাশার দোলার মতো জ্বলছে নিভছে। ছাদের ঠিক মধ্যিখানে গার্ডেন চেয়ারে শুভেন্দু আর আকাশ। বাড়ি ফিরে আকাশ স্কচের বোতল খুলেছে। শুভেন্দু তেমন খায়টায় না, একেবারে অকেশনাল ড্রিঙ্কার। আকাশকে সঙ্গ দিতে সেও আজ পান করছে অল্প স্বল্প। এইমাত্র এসেছিল পুনম, রেখে গেছে এক প্লেট গরম পকোড়া। ওই পকোড়াতেই শুভেন্দুর বেশি আগ্রহ। গ্লাসে চুমুক দিতে দিতে আকাশ হেঁকে উঠল, ক্যা রহিনী, তুমি তো খামোশ কেন? উত্তর দিলাম না। কথা বলতে ভালো লাগছে না। আকাশের স্বভাবসিদ্ধ জড়তাহীন ভঙ্গিটা দেখে রাগ হচ্ছে একটু একটু। কেন যে শুধু আকাশের ওপরই রাগ হচ্ছে? আকাশ ফের হাঁক পারল, থোড়া পকোড়া তো লো ভাই, পুনমের পকোড়ার টেস্টই আলাদা, মুখে দিলেই গুমসুম ভাব চলে যাবে। শুভেন্দু পুটুস করে মন্তব্য চলল, সে আর বলতে, যা ঝাল। আরে ভাই, ঝালেই তো মজা। ব্যাস, ঠাট্টা ইয়ার্কি ফোয়ারা চালু হয়ে গেল। আকাশ ঝালের সপক্ষে বলছে, শুভেন্দু মিষ্টির। ছেদো যোগ শুনিয়ে নিজেই হাহা হাসছে আকাশ। শুভেন্দুও দিব্যি গলা মেলাচ্ছে রঙিন মেজাজে। বিরক্ত লাগছিল শুনতে।
এক সময় আর চুপ থাকতে না পেরে বলেই উঠলাম, কি গো, ঘড়ির দিকে দেখেছো? শুভেন্দু চমকে তাকালো। কেন, কি হলো? কটা বাজে বলো তো? 8:30। রিয়া এখনো ফেরেনি, সে খেয়াল আছে? শুভেন্দু হেসে ফেলল। তুমি তাই নিয়ে ভাবছো নাকি বসে বসে? আরে বাবা, অদ্বৈত তো শেষ রজনী, দুজনে প্রাণের আনন্দে একটু বেরিয়ে নিক না। পিত্তি জ্বলে গেল, প্রায় খেকিয়ে উঠলাম। লাস্ট রাত বলে যা খুশি তাই করতে হবে? আমার মোটেই পছন্দ হচ্ছে না। আমার উষ্মার কারণটা বুঝি অনুমান করেছে আকাশ। গ্লাস হাতে উঠে এলো সামনে। আধো অন্ধকারে টের পেলাম মুখে হাসির রেখা। আরে হুয়া ক্যা ইয়ার, ইতনা ইম্পেশেন্ট কিউ? অসহ্য। শুভেন্দু যে সামনেই বসে, খেয়াল রইল না আমার। চিবিয়ে চিবিয়ে বললাম, আমার যে পেশেন্ট নেই সে তো তুমি জানোই। এ তো রাগের কথা হল। রাগ নয়, টেনশন। কিসের টেনশন? কত কিছু হয়ে যেতে পারে জানো। কুছ নেহি হোগা। আকাশ আবার হাসছে জোরে জোরে। মেরা আমন বহুত হুঁশিয়ার লড়কা হ্যায়। দেখো, হয়তো কোনো কফি পার্লারে বসে আড্ডা মারছে দুজনে। রক্ত ছড়ে গেল মাথায়। স্থান কাল পাত্র ভুলে চেঁচিয়ে উঠলাম, ওদের দোস্তি দেখে তোমার মজা লাগতে পারে, আমার একটুও লাগছে না। আমার মেয়েটা নয় বোকা, তোমার ছেলের একটা সেন্স নেই? এত রাত পর্যন্ত আমার ইনোসেন্ট মেয়েটাকে নিয়ে। আহ রোহিণী! শুভেন্দু বেশ জোরেই ধমকে উঠেছে হঠাৎ। হচ্ছেটা কি? মাথা ঠান্ডা করে বসো তো। দাঁতে দাঁত চেপে সামলে নিলাম নিজেকে। আকাশও কম, আলো আধারে পরিষ্কার বোঝা যায় না, তবে মনে হলো এতক্ষণ পর পাহাড়ে মেঘের ছায়া পড়েছে। গোটা সন্ধ্যের ছন্দটাই যেন কেটে গেছে আচমকা। আকাশ চেয়ারে ফিরে অনেকখানি স্কচ ঢেলে ফেলল গলায়। শুভেন্দু একের পর এক সিগারেট খেয়ে চলেছে গোমড়া মুখে। পুনম আবার একটা পকোড়ার প্লেট নিয়ে হাজির। পরিবেশ থমথমে দেখে বেশ অবাক হয়েছে। জিজ্ঞেস করলো, ইতনা সাইলেন্স কিউ হ্যায় ভাই? আকাশ যেন বদলে গেছে হঠাৎ। সদা হাস্যমুখ দিলখোলা মানুষটা অস্বাভাবিক রূঢ় গলায় বলে উঠল, तुम्हारा लाडला लड़का को आने दो आज। क्यों, क्या हुआ? ये लोग इतना परेशान है और अमन अभी तक, इतना तो समझना चाहिए। आफ्टर ऑल दे आर आउटसाइडर्स। কথাটা ঠং করে কানে ফুটল আমার। পুনমের মুখ পলকে ম্লান। স্বামীর স্বর শুনে বুঝে গেছে কোথায় কেটেছে সুরটা। ধীর পায়ে ছাদের আলসেতে গিয়ে দাঁড়াল। ঝুঁকে দেখছে রাস্তাটা। খারাপ লাগছিল আমার। বেশি বাড়াবাড়ি করে ফেললাম কি? আরেকটু সংযত থাকা উচিত ছিল বোধহয়। কিন্তু তীর যে একবার বেরিয়ে গেছে ধনুক ছেড়ে, তা আর ফেরানোর উপায় নেই। তখনই মোটরসাইকেলের গুম গুম আওয়াজটা বেঁচে উঠল। ফিরেছে রিয়া আর আমন। বসে আছি কাঠ হয়ে, দেখছি আকাশকে। ঝট করে উঠে দাঁড়ালো আকাশ। পুনম সব হয়ে তাকাচ্ছে শুভেন্দুর দিকে। শুভেন্দুও যেন সন্ত্রস্ত, কি নাকি ঘটে যায় এক্ষুনি। আমন আর রিয়া লাফাতে লাফাতে ওপরে উঠে আসছে। আমন বোধহয় কোনো মজার কথা বলছিল। খিলখিল করে হাসছে রিয়া। ছাদে এসেই থমকে দাঁড়ালো দুজনে। দেখছে আমাদের। আকাশ গর্জে উঠল, ইতনা দের তক কাহা থে তুম? ডোন্ট ইউ হ্যাভ এনি সেন্স? রিয়া তাড়াতাড়ি বলে উঠল, সরি আঙ্কেল, প্লিজ আমনকে বকো না, ওর কোনো দোষ নেই। দেরি আমার জন্যই হয়েছে, আমি ওকে জোর করে। মুঠো পাকাচ্ছে আকাশ। কি করবে যেন ভেবে পাচ্ছে না এই মুহূর্তে। পরিস্থিতি সামাল দিতে এবার হাল ধরেছে শুভেন্দু। অনুযোগের সুরে বলল, তোরা এত দেরি করলি কেন বলতো? আমরা সবাই কখন থেকে ভাবছি। বারে কি করব, মুঘল গার্ডেনে গিয়েছিলাম যে। দিনের বেলা যেতে পারতে, বেলাবেলি ফিরে আসা উচিত ছিল। ধ্যাত, সন্ধে না হলে মুঘল গার্ডেনে আলো জ্বলে নাকি? আর আলোয় না দেখলে ফোয়ারাগুলোর বিউটি বোঝা যায় না। তা বলে এত রাত করবি? কি এমন রাত হয়েছে? 9টাও তো বাজেনি। রিয়া হাসছে অবলীলা। অমন সুন্দর জায়গা থেকে চপ করে চলে আসা যায় নাকি? আশ্চর্য, রিয়া সম্পূর্ণ স্বচ্ছন্দ, স্বাভাবিক।
আমানির চোখে মুখেও কণামাত্র গ্লানি নেই, নেই কোনো অপরাধ বোধ। এই ছেলে মেয়ে দুটোকে আমি সন্দেহ করেছিলাম। ছি। সুটকেসে চাবি লাগাতে লাগাতে শুভেন্দু বলল, না, মিস্টার কাপুর বোধহয় আর আসবেন না। রাগ কাড়লাম না। কি বা বলবো? আকাশ আবার আসবে, আশা করাটাই তো অন্যায়। কাল রাতে নিজে গাড়ি চালিয়ে হোটেল অব্দি পৌঁছে দিয়ে গেছিল, এই না ঢের। সারা রাত কাল ঘুমোতে পারিনি, অজস্র প্রশ্ন পাক খাচ্ছিল মাথায়। খুঁজছিলাম নিজের বিশ্রী আচরণের উৎসটা। রাগ কাল কার উপর ছিল? আকাশের ওপর, আমান রিয়ার ওপর, নাকি নিজেরই ওপর? বহু বছর আগে যে মেয়েটা আকাশের জীবনের সঙ্গে জড়িয়েছিল তার ওপরই কি চোখ রাঙানি নেই আমার? শুধু কালই নয়, এই কদিনে অসংখ্য বার। আমানই তো আমার সেই ছুঁড়ে ফেলে দেওয়া আকাশ। শুভেন্দু ঘড়ি দেখছে এবার। বলল, 8:15। এরপর বেরোলে কিন্তু প্রবলেম হবে। মানালি পৌঁছতে অনেক রাত হয়ে যাবে, মোর দ্যান 300 কিলোমিটার পথ। কমসে কম 12 ঘন্টা তো লাগবেই। ছোট্ট শ্বাস ফেলে বললাম, হুম। তো কি করব? যাবো স্ট্যান্ডে, গাড়ি দেখবো? করো যা ভালো বোঝো। রিয়া লাগোয়া ব্যালকানিতে ছিল। অনেকক্ষণ আগেই তৈরি হয়ে গেছে। তার পরনে আজ হালকা নীল জিন্স, কালো টি শার্ট, হাতে সানগ্লাস। ঘরে এসে মাথা নেড়ে বলল, তোমরা এত ছটফট করছো কেন বলো তো? আঙ্কেল যখন অ্যারেঞ্জমেন্ট করেছে গাড়ি আসবেই। আঙ্কেলও, আমি শিওর। যথেষ্ট সেন্স অফ রেসপন্সিবিলিটি আছে আঙ্কেলের। বলতে বলতে টেরিয়ে টেরিয়ে দেখছে আমাকে। তবে বাপি, আঙ্কেল যদি নিজে না আসে, আমরা কিন্তু যাওয়ার পথে ওদের বাড়ি ঘুরে যাব, নইলে খুব অভদ্রতা হয়ে যাবে। তা তো বটেই। শুভেন্দুর চোখও ঘুরেছে আমার পানে। তোর মা কাল কেন যে ওরকম একটা ক্যাডাভারাস কাণ্ড করে বসলো? মাঝে মাঝে তোর মার মাথার কি ভূত চাপে নাকি? ভূতই বটে, মরে যাওয়া সম্পর্কের ভূত। সম্পর্কের মৃত্যুটা তো স্বাভাবিক ছিল না, আমার হাতেই মরেছে অপঘাতে, তাই হয়তো। তবে রিয়া যাই বলুক, আকাশ আজ আর আসবে না। আকাশকে আমি রিয়ার চেয়ে ঢের চিনি ভালোভাবে। দরজায় টকটক শব্দ, বুকটা ধড়াস করে উঠল। না, বেয়ারা। বকশিসের আশায় এসেছে। পার্স খুলে একটা 50 টাকার নোট বাড়িয়ে দিল শুভেন্দু। সেলাম ঠুকে চলে যাচ্ছে লোকটা। তখনই চেনা গলায় গমগমে আওয়াজ, ক্যা ভাই, তুম লোগ সব রেডি তো? রিয়ার মুখ নিমেষে উজ্জ্বল। ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে আকাশকে। ও আঙ্কেল, তুমি এত দেরি করলে কেন? আমি কখন থেকে তোমার জন্য ওয়েট করছি। আকাশের ঠোঁটে সেই পরিচিত হাসি, কৌতুক, যেন কাল কিছুই ঘটেনি, যেন কাল সন্ধেটাকেও ভাসিয়ে দিয়েছে সময়ের স্রোতে, বাসি ফুলের মতো। পিঠে হাত রেখেছে রিয়ার, হাসিটাকে চওড়া করেছে। থোড়া গড়বড় হো গিয়া থা। যে গাড়িটা তোমাদের জন্য ফিট করেছিলাম, उसका ড্রাইভার दारू पी के কোন গটার মে যাকে পড়ে আছে, ফের একটা অন্য গাড়ির বন্দোবস্ত করতে হলো। শুভেন্দু গদগদ করে বলল, সো কাইন্ড অফ ইউ। নো ফর্মালিটি প্রফেসর সাহ, আগেই তো বলেছি এ আমার ফার্জ। হাতে একটা প্লাস্টিক প্যাকেট ঝুলিয়ে এনেছে আকাশ। প্যাকেটটা বাড়িয়ে দিল রিয়াকে। ইয়ে রাখ দো বেটি। কি আছে এতে? থোড়া সা কেক বিস্কিট আমার বেকারির, গাড়িতে যেতে যেতে খাবে, টাইম পাস। রিয়া আহ্লাদে গলে গেল। কিন্তু আমান এলো না কেন আঙ্কেল? এসেছে তো। তুমি চলে যাবে আর আমান তোমাকে সি অফ করতে আসবে না, এ হতে পারে? কোথায়? নিচে দোকানে কি যেন কিনছে তোমার জন্য। রিয়েলি? সঙ্গে সঙ্গে রিয়া ছুটেছে নিচে হরিণ পায়ে। আমার দিকে তাকাচ্ছিল না আকাশ, একটি কথাও বলছিল না আমার সঙ্গে। শুভেন্দুর আপত্তি অগ্রাহ্য করে হাতে তুলে নিয়েছে মালপত্র, নামাচ্ছে। ড্রাইভারকে দিয়ে তোলালো গাড়ির মাথায়। সামনে দাঁড়িয়ে ভালো করে বাঁধাচ্ছে প্লাস্টিকের চাদর। আমান আর রিয়া দাঁড়িয়ে তফাতে, চলছে ইমেল আইডি বিনিময়ের পালা। শুভেন্দু গেছে হোটেলের বিল মেটাতে। পায়ে পায়ে পাহাড়ের সামনে গিয়ে দাঁড়ালাম।
কত ক্ষুদ্র, কি নিচু যে নিজেকে মনে হচ্ছে এই মুহূর্তে। আপনা আপনি মাথা হেঁট হয়ে গেল। চাপা গলায় বললাম, সরি আকাশ, সরি ফর এভরিথিং। আকাশ হাসছে মৃদু মৃদু। ছোড়ো ইয়ার, जो बीता सो बीता। আমার উপর রাগ করনি তো? তোমার উপর রাগ কি করতে পারি রহিনী, কখনো করেছি? গলা আরো নামিয়ে বললাম, আবার দেখা হবে। কব? শিগগিরই। কুলু থেকে ফেরার পথে আসবো এখানে, তোমার কাছেই উঠবো, তোমার বাড়িতে। সচ সচ, আসবো আসবো। আচমকা আকাশের মুখ থেকে হাসি মুছে গেল। স্থির চোখে দেখছে আমাকে। ধীরে ধীরে সরিয়ে নিল দৃষ্টি। এবারও কি আমার ছলনা ধরে ফেললো আকাশ? পাহাড় কি বুঝে গেল উড়ে যাওয়া মেঘ আর কখনো ফেরে না? আকাশ সরে যাচ্ছে আমার সামনে থেকে। ডাকতে গিয়েও আমি আর ডাকতে পারলাম না আকাশকে। নিঃশব্দে গাড়িতে উঠে বসলাম। ব্যাস বন্ধুরা, শেষ হলো আমার আজকের গল্প, সুচিত্রা ভট্টাচার্যের লেখা মেঘ পাহাড়। আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর আমার গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য একটি নতুন গল্পে।